রহমান মাটিতে পড়ে দাড়ি শেভ করে চুলে রং করে ধরা পড়ল, শেখ হাসিনা ক্ষমতা হারাবে। সুতরাং এই ঘটন পটিয়সী ডোনাল্ড লো আসছেন কোনো না কোনো বার্তা নিয়ে, এবং সেই বার্তার পেছনে কিছু বিষয় আছে। অবশ্যই কিছু ইকোনমিক প্যাকেজ আসছে এর সাথে। ইকোনমিক প্যাকেজ নিয়ে আসার কারণ হচ্ছে এখানে কিছু আমেরিকার স্বার্থ আছে। এর আগে সরকার আমরা সবাই চেয়েছিলাম পতন হোক, কিন্তু সেখানে আমেরিকার একেবারে হাত নাই সেটা কিন্তু বলা যাবে না। ভবিষ্যতে অথবা এই বিষয়ে আমরা একটু গভীরভাবে আলোচনা করব। ডোনাল্ড লো প্যাকেজ নিয়ে আসছেন কি? যুদ্ধাবস্থা। আমেরিকার পলিসি হচ্ছে যখন বিপদে পড়ে যাবে কোনো দেশ, এবং সেই দেশ যদি আমেরিকার মিত্র হয়ে থাকে, তাহলে সেই দেশকে বাঁচানোর জন্য আমেরিকা কিছু শর্ত দেবে। সেই শর্ত মানার ক্ষেত্রে এবং সেই বন্ধুত্ব হাত বাড়ানোর ক্ষেত্রে যদি কোনো রকম দ্বিধা দেখে, তাহলে সেই দেশের খবর আছে। এই কথাটি ভারতকে জানিয়েছিল আমেরিকান অ্যাম্বাসেডর ভারতে কয়েকদিন আগে। Because this relationship in Washington is a special one indeed. It is very wide. In Washington today, where very few things unite American political leaders, it is bipartisan, it is bicameral, and it is bi-branch. But as I also remind my Indian friends, while it is wide and it is deeper than it's ever been, it is not yet deep enough. তার পরিপ্রেক্ষিতেই শেষ পর্যন্ত দেখলাম আমরা যে নরেন্দ্র মোদী উনি ইউক্রেনে দৌড়াদৌড়ি শুরু করলেন, এবং বাংলাদেশে সরকার পরিবর্তন হলো। তাই অ্যাম্বাসেডর বলেছিলেন যে বিপদের সময়, মানে ভারতে নিযুক্ত আমেরিকার অ্যাম্বাসেডর, যে যখন বিপদে পড়ে যাবে তখন, বা বিপদ ক্রাইসিস সময়, তখন নিউট্রালিটি বলতে কোনো শব্দ নাই, তাই নিউট্রাল থাকা যাবে না। ভারত কিছুটা ডাউন দ্য উইকেট খেলতে পারলেও বাংলাদেশের পক্ষে ডাউন দ্য উইকেট খেলা সম্ভব কি? ডোনাল্ড লো আসছেন যে বাংলাদেশে আমেরিকান মিলিটারি ইন্টারেস্ট এর রাস্তা খুলে দিতে হবে, এবং সেটা হচ্ছে আমার হিসেবে একটা নেভি শিপ আনাগোনা, জয়েন্ট এক্সারসাইজ ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কিছু আলোচনা হতে পারে, এবং সেক্ষেত্রে হবে বাংলাদেশে সিআইএ তৎপরতা বেড়ে যাবে। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের, এটাকে আমি করিডোরই বলি, ট্রানজিট ফানজিট এগুলো হচ্ছে একটা মুখরোচক কথা, এগুলো হচ্ছে করিডোর। এই করিডোর ব্যবহার ক্ষেত্রে আমেরিকার কিছু অবজেকশন থাকবে, কারণ আমেরিকা চিকেন নেক দিয়ে এলাবে। মনে রাখবেন, পশ্চিমবঙ্গের ভারতীয়রা যত কিছুই বলুক না কেন, বা সেখানে তারা বিশেষ করে হায়ার কাস্ট হিন্দু, আপনাদের বলেছি হায়ার কাস্ট হিন্দুরা ভারতের পক্ষে থাকারই তারা রায় দেয়, কারণ ধর্মকে তারা খুব ভালো করে ব্যবহার করে। এটা হচ্ছে হায়ার কাস্ট হিন্দু। তাই যখনই আপনারা এইসব কথা বলবে, যেমন ইউনাইটেড বেঙ্গল ইত্যাদি বলবে, তখন দেখবেন যে হায়ার কাস্ট হিন্দুরা একটু প্রভাবশালী, তারা এই বিষয়ে বলবে না না না, এটা কোনোদিন হবে না, তোমাদের বাংলাদেশি হিন্দুদের কি অবস্থা। কিন্তু ওরা যেটা দেখে না, যে বাংলাদেশের হিন্দুদের অবস্থা ভারতের মুসলমানদের অবস্থা থেকে শতগুণ ভালো। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে টোটাল বাঙালি যারা আমরা, টোটাল বাঙালি, তাদের আপনার বিভিন্ন সমীক্ষা দেখুন, হিসাব করুন, একেবারে ডাটা নিয়ে দেখুন, যেটা আমি করেছি, টোটাল বাঙালিদের 75% হচ্ছে মুসলিম। এটা কিন্তু আমরা যেভাবেই দেখি না কেন, একজন ধর্ম নিরপেক্ষ মানুষ হিসেবেও আমি বলতে পারি যে এটা একটা ইম্পর্টেন্ট পলিটিক্যাল ফোর্স। সেটা আমেরিকা খুব ভালো করেই জানে। চিকেন নেককে তোলপাড় করে দেওয়া খুব সহজ বাংলাদেশের পক্ষে। বাংলাদেশকে টাচ করার মতো ক্ষমতা ভারত রাখে না। আসলে আমাদের এই বিষয়ে কোনো ভয় পাওয়ার বিন্দু মাত্র কারণ নেই যে বাংলাদেশে ভারত ইনভেড করবে। ইটস অলমোস্ট ইম্পসিবল। সেক্ষেত্রে চিকেন নেকে 14টা বেজে যাবে, এবং চিকেন নেক পুরো একটা বেঙ্গলি মুভমেন্ট শুরু হবে, এবং সেই ক্ষেত্রে মুসলিম দেখবেন অনেক যারা কিনা আপনার সন্ত্রাসী তাদেরকে কেন ছেড়ে দিচ্ছে বর্তমানের যে সরকার, বিপ্লবী সরকার। কারণটি হচ্ছে সেখানে যে এখানে একটি বার্তা দেওয়া হচ্ছে ভারতকে যে লিসেন, আমরা কিন্তু এরকম ঘটনা ঘটাতে পারবো, সো আমাদের দিকে চোখ উঁচু করে তাকাবে না। কিন্তু এই যে ডোনাল্ড লো, উনি যে প্যাকেজটা নিয়ে আসবেন, সেই প্যাকেজটাকে আমাদের গ্রহণ করা উচিত হবে, এবং প্যাকেজটা বাস্তবায়ন হবে কিভাবে। কিছু সময় আগে আমেরিকা আরেকটি টোপ নিয়ে এসেছিল, সেটা হচ্ছে আমরা নেভাল এগ্রিমেন্টে যাই আমেরিকার সাথে, সেটা যে এগ্রিমেন্টে আমরা যাইনি সাউথ ইস্ট প্যাসিফিকে, ওই অঞ্চলে তারা একটি প্যাকেজ নিয়েছিল, কিন্তু সেই প্যাকেজটা গ্রহণ করেছিল ফিলিপিন। The United States has signed a deal allowing large numbers of its troops to return to the Philippines for the first time in 3 decades. Both countries are seeking to counter China's growing military influence in Southeast Asia. সেটা গ্রহণ করার পরে ফিলিপিনের উপরে কিন্তু একেবারে চায়না উঠে পড়ে লেগেছে। সেখানে দেখেছেন ফিলিপিনের বিভিন্ন যুদ্ধ জাহাজকে বা সাধারণ বিভিন্ন জাহাজকেও চীন বিভিন্নভাবে
উত্তক্ত করছিল। সুতরাং বাংলাদেশ যদি সেটা গ্রহণ করতো তখন তো বাংলাদেশের অবস্থা কি হতো, মুশকিল। তাই বাংলাদেশ সেই সময় ওই $5-6 বিলিয়ন একটা টোপ দিয়েছিল আমেরিকা, সেটা গ্রহণ করেনি। কিন্তু এবার তারা $500 বিলিয়ন মতো একটা টোপ নিয়ে এসছে। এটা সহজে গ্রহণ করার জন্য বাংলাদেশকে অলরেডি লাল তালিকাভুক্ত করেছে আমেরিকা। লাল তালিকাভুক্ত করা মানে হচ্ছে বাংলাদেশে যুদ্ধ চলছে, যুদ্ধ চলার মতো অবস্থা দেশগুলোতে আমেরিকা লাল তালিকাভুক্ত করে। এটা আসলে একটা মূলত একটা ওয়ার্নিং। মৌলবাদীরা এসছে, এটা পৃথিবীকে কারণ দেখাচ্ছে। আসল কারণটা হচ্ছে মৌলবাদীরা এসছে একটা কারণ বটেই, কিন্তু মূলত কারণটা সেখানে নয়। মূলত কারণটা হচ্ছে বাংলাদেশকে ওয়ার্নিং দেওয়া যে আমার টোপটা গিলো, আমার শর্ত মানো, নাহলে বিপদ হবে। সেই বিপদটা কি? লাল তালিকা ভুক্ত হওয়া মানে আমেরিকানরা সহজে বাংলাদেশে আসতে চাইবে না ব্যবসার জন্য, যেমন ধরুন গার্মেন্টসের উদ্দেশ্যে, এবং বাংলাদেশিদেরকেও বিদেশে ধরুন আপনার ভিসা পাওয়া বা সেটেলমেন্ট পাওয়া দূর হয়ে যাবে। সবকিছু মিলে বাংলাদেশকে এটা একটা ওয়ার্নিং দেওয়া হলো যে তোমাকে সাবধান করছি, আমার কথা গ্রহণ করো। এবং এবার $500 মিলিয়ন। এবং এছাড়াও এই বিষয়গুলোকে কিভাবে ট্যাকেল করা যায়, এখন এই বিষয়গুলোতে এক্সপার্ট কে? ভারত ওদিকে লাফালাফি করছে শেখ হাসিনা নিয়ে। ভারতের এই মুহূর্তে কোনো আমাদের কোনো কিছু করতে পারবে বলে আমি মনে করি না। ভারতের সেই ইনফ্লুয়েন্স আমাদের ক্ষেত্রে এখানে নাই, যেখানে চায়না এবং আমেরিকা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং গেছে যে চায়নার কথা হচ্ছে বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর দেবে না, এটা বন্ধ করো। আর আমেরিকার কথা হচ্ছে আমি যা খেলি তুমি এই মুহূর্তে কথা বলো না। কিন্তু কোনো অবস্থাতে এই নেভাল বা এয়ার বেস এগুলো চায়না কি মেনে নেবে? এত বড় শর্তগুলো চায়না মেনে নেবে না। তাহলে এটাকে কিভাবে মিউচুয়াল ইন্টারেস্ট চায়না এবং বাংলাদেশের এবং আমেরিকার এই ত্রিপক্ষী ইন্টারেস্ট বজায় রাখা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমানে ভারত এই ইকুয়েশনের সরাসরি বাইরে। ভারত এখানে কোনো ইকুয়েশন আসবেই না বাংলাদেশের জন্য, বরঞ্চ বাংলাদেশ ভারতের জন্য যথেষ্ট হেডেকের কারণ হতে পারে, যে কারণগুলো এর আগে আপনাদেরকে আমি বলেছি। সুতরাং বাংলাদেশে আমরা যেই মৌলবাদীদেরকে দেখছি লাফালাফি করছে, মনে হচ্ছে অনেকটা বর্তমান সরকারের সাথে এবং সেনাবাহিনীর সাথে মৌলবাদীরা একটু বেশি যোগাযোগ রাখছে অন্যান্য দলগুলো থেকে। এটার কারণটি হচ্ছে এখানে একটা মেসেজ দেওয়া হচ্ছে, এবং সেই মেসেজটি আমেরিকান মেসেজ। সুতরাং বাংলাদেশে এই বিষয়টিকে ট্যাকল করার মতো আমাদের উপদেষ্টা মণ্ডলীতে কে আছে? ডক্টর ইউনূস তো একটা শোপিস, এবং অন্যান্য যারা আছে তারা কেউ এই বিষয়ে কোয়ালিফাইড না ট্যাকল করার মতো। এই বিষয়ে কোয়ালিফাইড আছেন একমাত্র আমাদের বর্তমানে যিনি ফরেন মিনিস্ট্রির দায়িত্বে আছেন তৌহিদ সাহেব। তৌহিদ সাহেবের অভিজ্ঞতা এই বিষয়ে ব্যাপক। 2006 থেকে 2009 অবধি কিন্তু উনি আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, বিশেষ করে ফরেন সেক্রেটারি হিসাবে। এবং ওই সময় কিন্তু বাংলাদেশ প্রচন্ড জিওপলিটিক্যাল একটা চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছিল। ওই সময় ভারতকে ট্যাকল দেওয়া, চীনকে ট্যাকল দেওয়া, আমেরিকাকে ট্যাকল দেওয়া, সেই বিষয়গুলো আমরা ভুলে যাই না যেন। উনি সাউথ আফ্রিকাতে তো অ্যাম্বাসেডর ছিলেন, হাই কমিশনার, সেখানে ওনার একটি বিশাল অভিজ্ঞতা আছে। উনি USAID প্রোগ্রামে উনি স্পেশাল গেস্ট হিসাবে গত কয়েক বছর আগে লেকচার দিয়েছেন। সুতরাং সবকিছুতে হিসাব করলে উনি এই বিষয়ে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন, এবং উনি কলকাতায় ডেপুটি হাই কমিশনার দায়িত্ব পালন করেছিলেন। সুতরাং আমরা দেখতে চাচ্ছি তৌহিদ সাহেব এই বিষয়টিকে কিভাবে ট্যাকল করেন। এই বিষয়ে ওনার অভিজ্ঞতা আছে প্রচুর, কেন উনি ফরেন সার্ভিস একাডেমির উনি প্রিন্সিপালও ছিলেন বাংলাদেশে। সুতরাং একটা বিশাল চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ পড়তে যাচ্ছে। আমার সিদ্ধান্ত হচ্ছে কি? আমার সিদ্ধান্ত না, এটা অনলাইনে বলা যাবে না। কিছু কিছু বিষয় আছে ন্যাশনাল ইন্টারেস্টের, যেগুলি অনলাইনে বলা এখনো ঠিক না। তবে এই মুহূর্তে আমরা ইন্ডিয়াকে পাল্টি টিট ফর ট্যাট পলিসিতে থাকা ভালো। ইন্ডিয়াকে গোনায় নেওয়ার কোনো কারণই থাকতে পারে না। আমাদেরকে কনসার্ন করতে হবে চায়না এবং আমেরিকা, এবং এই দুটো যদি আমরা ঠিক মতো খেলতে পারি তাহলে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে বিশাল প্রবৃদ্ধি আসবে। এবং লাল যেই রং করা হয়েছে বাংলাদেশের ব্যাপারে, লাল তালিকাভুক্ত, এটা টেম্পোরারি বলে আমি মনে করি। আমরা দেখলাম যে ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশে এসে খালেদা জিয়ার সাথে দেখা করলেন, এবং খালেদা জিয়া উনি বাংলাদেশ থেকে যাবেন চিকিৎসার জন্য যুক্তরাজ্যে, একটি আভাস পাওয়া গেল। এর অর্থ হচ্ছে তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারটি ব্রিটিশ হাই কমিশনার ওখানে কাজ করছে যাতে সুগম হয়, এবং তার সাথে সাথে আমরা দেখলাম যে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো নিয়ে নাড়াচাড়া শুরু হয়ে গেছে। মনে রাখবেন, যেখানে ব্রিটেন অগ্রণী ভূমিকা পালন করে তার সাথে আমেরিকার একটা ডিসিশন থাকে, এবং সেই প্রেক্ষিতেই ডোনাল্ড রু ফাইনালি বাংলাদেশে আসছেন। কতগুলো বিষয়, যে
তারেক রহমান কি তার বাবার পদাঙ্ক অনুসরণ করে জিয়ার পলিসিতে এগোবে কিনা? জিয়ার পলিসিতে এগুলে তখন আর এই জামাত অথবা এই সমন্বয়কারীদের কোনো দরকার নেই, এরা হয়ে যাবে এক্সপেন্ডেবল। আলটিমেটলি এরা যা বলেছিলাম, এই সমন্বয়কারী জামাত এরা সবাই হাবলুম মিন মাসাদে পরিণত হবে, এবং দুঃখজনকভাবে সেটাই সত্য, দে উইল বি এক্সপেন্ডেবল। এবং বিএনপিকে ক্ষমতায় আসার ক্ষেত্রে হেল্প করা হচ্ছে এবং বিএনপি চাঙ্গা হবে, তার উপর বাংলাদেশে ফিরে আসবে। অল ডিপেন্ডস অন ডোনাল্ড লুজ আন্ডারস্ট্যান্ডিং। আমরা মূলত আসলে তাকিয়ে থাকবো ডোনাল্ড লুর সাথে খালেদা জিয়ার ফাইনাল একটি মিটিং হয় কিনা এবং মির্জা ফখরুলের সেখানে ভূমিকা। সেটা যদি চূড়ান্ত হয়ে যায় তাহলে আমরা ধরে নিতে পারি জামাত বলুন, সমন্বয়কারী বলুন, এরা ফিনিশড। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তো ইঙ্গিতই দিলেন আজকে যে কোন রকম ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। কাজ শুরু হয়ে গেছে, তাই না?